হ্যালো এভরিওয়ান, এই ভিডিওর মাধ্যমে আমরা বায়ো অ্যাকুমুলেশন এবং বায়ো ম্যাগনিফিকেশনের মধ্যে যে ডিফারেন্স সেটা আমরা বুঝব। এর আগের ভিডিওতে আমি বায়ো ম্যাগনিফিকেশন সম্পর্কে ডিটেইলে আলোচনা করেছি, তোমরা পরে ওই ভিডিওটি দেখে নিও। আজকে বায়ো অ্যাকুমুলেশন এবং বায়ো ম্যাগনিফিকেশন সম্পর্কে আমরা দেখে নেব। বায়ো অ্যাকুমুলেশন এবং বায়ো ম্যাগনিফিকেশন এই দু ক্ষেত্রেই কিন্তু টক্সিক সাবস্ট্যান্সের লং পিরিয়ড অফ টাইম অর্গানিজমের মধ্যে কিন্তু এর এন্টার হচ্ছে, অর্থাৎ টক্সিক যে সাবস্ট্যান্স তা কিন্তু বায়ো অ্যাকুমুলেশন এবং বায়ো ম্যাগনিফিকেশন দু ক্ষেত্রেই জীবের দেহে প্রবেশ করে। সেই প্রসেসটাই হলো বায়ো অ্যাকুমুলেশন এবং বায়ো ম্যাগনিফিকেশন। তাহলে দুটোর মধ্যে তফাৎটা কি? বায়ো অ্যাকুমুলেশনের ক্ষেত্রে দেখো, এখানে একটি ফিশের মধ্যেই কিন্তু টক্সিক সাবস্ট্যান্সের এন্টার ঘটেছে, কিন্তু বায়ো ম্যাগনিফিকেশনের ক্ষেত্রে দেখো, প্রথমে উদ্ভিদ থেকে ঘাসফড়িং, ঘাসফড়িং থেকে পাখির মধ্যে টক্সিক সাবস্ট্যান্স এন্টার করছে। এই ডায়াগ্রামের মাধ্যমে আমরা বায়ো অ্যাকুমুলেশনকে একটু ভালো করে বুঝে নেব। দেখো, বায়ো অ্যাকুমুলেশন ইজ দ্য গ্র্যাজুয়াল অ্যাকুমুলেশন অফ টক্সিক সাবস্ট্যান্সেস লাইক পেস্টিসাইড, যেমন পেস্টিসাইডের মধ্যে কি হতে পারে? ডিডিটি, এছাড়া মার্কারি, কেমিক্যাল ইন অ্যান অর্গানিজম। অর্থাৎ বায়ো অ্যাকুমুলেশন হলো কোনো একটি অর্গানিজমের মধ্যে গ্র্যাজুয়ালি, অর্থাৎ ক্রমাগত, যখন টক্সিক সাবস্ট্যান্সটি ক্রমাগত বৃদ্ধিপ্রাপ্ত হবে, সেই যে অর্থাৎ একটা জীবদেহের মধ্যে, পার্টিকুলার একটি মাত্র জীবদেহের মধ্যে যখন কোনো টক্সিক সাবস্ট্যান্সের অনবরত সঞ্চয় বাড়তে থাকবে, তাকে বলা হবে বায়ো অ্যাকুমুলেশন। অর্থাৎ আমাদের এটা মাথায় রাখতে হবে, কোনো একটি অর্গানিজমের ক্ষেত্রে লং পিরিয়ড অফ টাইম কি হচ্ছে না, কোনো টক্সিক সাবস্ট্যান্সের সঞ্চয় ঘটছে। বায়ো অ্যাকুমুলেশন ব্যাপারটিকে আমরা এবার একটা এক্সাম্পল দিয়ে কিন্তু বুঝবো। দেখো, পপস, POPS, পপস আমরা এনভায়রনমেন্টকে কিন্তু আমরা বহুবার পেয়ে থাকবো। এই পপস হচ্ছে পারসিস্টেন্ট অর্গানিক পলিউট্যান্ট, অর্থাৎ যে সমস্ত পলিউট্যান্ট বা দূষকগুলো পরিবেশে বা এনভায়রনমেন্টে বহুদিন বা লং পিরিয়ড অফ টাইম পারসিস্ট করবে, অর্থাৎ স্থায়ী থাকবে, তাকেই কিন্তু আমরা পপস বলবো। তার মধ্যে আমরা একটি উদাহরণ দিয়ে দেখব, ডিডিটি। such as DDT can build up in animal tissues over time through a process called bioaccumulation। অর্থাৎ এখানে ডিডিটি পেস্টিসাইড যখন কোনো একটি অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টের মধ্যে কোনো মাছের দেহে ধরো ঢুকলো, মাছের দেহে প্রবেশ করলো টক্সিক সাবস্ট্যান্স ডিডিটি, এই টক্সিক সাবস্ট্যান্সটি দেখো লং পিরিয়ড অফ টাইম একটি মাছের দেহে ক্রমাগত বেড়েই চলেছে। এটাই হলো বায়ো অ্যাকুমুলেশন। এবার আমরা বায়ো ম্যাগনিফিকেশন করব। ইন দিস প্রসেস দ্য কনসেন্ট্রেশন অফ এ টক্সিক সাবস্ট্যান্স লাইক ডিডিটি গ্র্যাজুয়ালি ইনক্রিজেস অ্যাজ ইট মুভস আপ দ্য ফুড চেন। অর্থাৎ দেখো, এক্ষেত্রে ফুড চেনের মধ্যে গ্র্যাজুয়ালি ডিডিটি কিন্তু ইনক্রিজ করছে। আমরা এই বায়ো ম্যাগনিফিকেশনটিকে একটি এক্সাম্পলের সাহায্যে দেখে নিচ্ছি। দেখো, পেস্টিসাইড ডিডিটি ইন অ্যাকোয়াটিক ফুড চেন where it accumulates in organisms at each trophic level. This leads to higher concentrations in top predators like birds of prey, causing health problems such as egg cells। মানে পেস্টিসাইড ডিডিটি যখন অ্যাকোয়াটিক কোনো ফুড চেন, অর্থাৎ কোনো জলজ খাদ্য শৃঙ্খলে যখন ডিডিটির প্রবেশ ঘটলো, যেখানে অ্যাকুমুলেট হচ্ছে মানে সঞ্চয় বা জমা হচ্ছে কোনো একটি অর্গানিজমের মধ্যে কোনো একটি ট্রফিক লেভেলে বা পুষ্টি স্তরে, এটা কি করে না, ক্রমাগত একটি পুষ্টি স্তর থেকে, দেখো উদ্ভিদের মধ্যে প্রথমে অ্যাকোয়াটিক ফুড চেনে ঢুকলো, উদ্ভিদ থেকে এবার ঘাসফড়িংটিকে যখন একটি কোনো ছোট পাখি খেলো, তখন তার দেহে সেই টক্সিক সাবস্ট্যান্সটি কিন্তু
গেল, সেখান থেকে আবার যখন তার থেকে বড় কোনো পাখি বা ঈগল পাখি যদি সেই ছোট পাখিগুলিকে খায়, তখন তার মধ্যে যে টক্সিক সাবস্ট্যান্সটি রয়েছে সেটা কিন্তু ওই বৃহৎ পাখিটির মধ্যে প্রবেশ করবে। এভাবে ক্রমাগত টক্সিক সাবস্ট্যান্সের কিন্তু হায়ার ট্রফিক লেভেলে এর পরিমাণটা কিন্তু ক্রমাগত বেড়েই চলবে, এবং এর মাধ্যমে এর দ্বারা কি হবে না, বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হবে প্রত্যেকটি ট্রফিক লেভেলের যে অর্গানিজমের মধ্যে। প্রসঙ্গে আমি বলে রাখি যে বায়োম্যাগনিফিকেশনের ক্ষেত্রে টপ ট্রফিক লেভেলে কিভাবে ডিডিটি কনসেন্ট্রেশন বা কোনো টক্সিক সাবস্ট্যান্সের কনসেন্ট্রেশন কিভাবে ক্রমাগত বাড়ছে। দেখো, কোনো একটি ফুড চেনের মধ্যে ডিডিটি এন্টার হলো, এটি কোনো উদ্ভিদ গ্রহণ করলো। উদ্ভিদকে যখন কোনো একটি ঘাস ফড়িং খাবে, তখন একটি ঘাস বা একটি ছোট ঘাসকে সে খাবে না, সে অনেকগুলি ঘাসকে খাবে। তাই অনেকগুলি ঘাসের মধ্যে কনসেন্ট্রেটেড যে ডিডিটি রয়েছে সেটা কিন্তু একটি ঘাস ফড়িংয়ের মধ্যে প্রবেশ করবে। আবার যখন পাখি যখন কোনো ঘাস ফড়িংকে খাবে, তখন একটি ঘাস ফড়িংকে খাবে না, সে তখন কয়েকটি ঘাস ফড়িংকে খাবে। তাহলে কয়েকটি ঘাস ফড়িংয়ের দেহে যে ডিডিটি রয়েছে সেটা কিন্তু ছোট পাখিটির মধ্যে প্রবেশ করলো, তার মানে ডিডিটির পরিমাণ কিন্তু ক্রমাগত বাড়ছে। আবার একটি ঈগল পাখি যখন একটি পাখি খাবে, একটি পাখি নয় পাখিকে খাবে, তখন একটি পাখি খাবে না, তখন অনেকগুলি পাখিকে খাবে। তাহলে অনেকগুলি পাখির মধ্যে যে সঞ্চিত ডিডিটি সেটা কিন্তু একটি ঈগল পাখির মধ্যে প্রবেশ করবে। অর্থাৎ টপ কার্নিভোরের মধ্যে ডিডিটির কনসেন্ট্রেশন কিন্তু সব থেকে বেশি হবে। এইভাবেই বায়োম্যাগনিফিকেশনে ক্রমাগত উচ্চতর ট্রফিক লেভেলে ডিডিটি বা টক্সিক সাবস্ট্যান্সের পরিমাণ কিন্তু বাড়ছে। তাহলে আমরা কি দেখলাম না, বায়ো অ্যাকুমুলেশনে লং পিরিয়ড অফ টাইম একটি জীবের মধ্যে টক্সিক সাবস্ট্যান্সের পরিমাণটা বাড়বে, কিন্তু বায়োম্যাগনিফিকেশনের মধ্যে ক্ষেত্রে কোনো ফুড চেনের প্রত্যেকটি ট্রফিক লেভেলে টক্সিক সাবস্ট্যান্সের পরিমাণ ক্রমাগত বেড়ে হায়ার ট্রফিক লেভেল এর পরিমাণ সবচেয়ে বেশি হবে, অর্থাৎ ম্যাগনিফাই হবে। একেই আমরা বায়োম্যাগনিফিকেশন বলব।